আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে তোমাদের অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষে অর্থনীতির জন্য পরিসংখ্যান, যেটার পরীক্ষা মেবি তোমাদের 29 জানুয়ারিতে। তোমাদের 29 জানুয়ারি এটার জন্য তোমাদের হচ্ছে রিভিশন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ তোমাদের আজ থেকে আহ শুধুমাত্র শুক্রবার বাদ দিয়ে, হ্যাঁ, আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে লাইভে আসা সন্ধ্যা 7টায়। আহ, এবং আমরা হচ্ছে এই সন্ধ্যা 7টার প্রতিদিন লাইভ ক্লাসগুলোতে হচ্ছে অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, তোমাদের সাজেশন এর আগে দিতাম আমি পেজ থেকে, তো সাজেশন দিলে যেটা হয় সেটা কমন না করলে অনেকে অনেক রকমের কথা বলো, যার কারণে আমরা এখন সাজেশন না দিয়ে আহ যেসব টপিক ইম্পর্টেন্ট সেসব টপিক সম্পর্কে হালকা করে আলোচনা করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করি, এবং কি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা কতটুকু এটা আমরা একটু আহ, সেটা জানানোর চেষ্টা করি। ওকে, আচ্ছা, সো লাইভটিতে যারা যুক্ত হবা অবশ্যই হচ্ছে তোমরা আহ একটা করে হলেও শেয়ার দিয়ে দিবা। এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো। আর লাইভ শেষে প্রত্যেকটা ক্লাস তোমরা ইকোনো এডুকেয়ারের ইউটিউব চ্যানেল আছে, ইকোনো এডুকেয়ার বাই আশিক, এই চ্যানেলে তোমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও পেয়ে যাবা। তাছাড়াও তোমাদের পরীক্ষার তো বেশি দিন সময় নেই, যার কারণে ভিডিওগুলো ডিলিটও হবে না, পেজেও থাকবে। তো এখান থেকেও তোমরা বারবার রিভাইজ দিতে পারবে আবার। ওকে, তো আমরা প্রথমত আজকে তোমাদের সিলেবাসটা একটু জানি, যেহেতু ফার্স্ট ক্লাস। তাহলে সিলেবাস তোমরা সবাই জানো, অনেকেই হচ্ছে ধরো এখনো আবার সিলেবাস জানে না, যার কারণে সিলেবাসটা সহ আজকে একটু প্রথমের দিকে আলোচনা করি। ওকে, ওকে, তাহলে তোমাদের আছে হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টারে হচ্ছে সম্ভাবনা, ঠিক আছে, যেটা থেকে তোমাদের 40 থেকে 45 মার্ক কমন পাবা। ঠিক আছে, 40 থেকে 45 মার্ক কমন পাবা। এই অধ্যায় কোনো রকমে তোমাদের স্কিপ করা যাবে না। ওকে, যারা ভালো রেজাল্ট করতে চাও, যারা শুধুমাত্র পাস করতে চাও, যে যাই চাও, এই চ্যাপ্টার স্কিপ করা যাবে না। এই সম্ভাবনার 3টা ভাগ, দুঃখিত, এই সম্ভাবনারই হচ্ছে তোমাদের 3টা ভাগ। ঠিক আছে, যদি 1 নম্বরে বলি যে যেটা হচ্ছে তোমাদের সাধারণ সম্ভাবনা, সাধারণ সম্ভাবনা। 2 নাম্বার হচ্ছে তোমাদের আহ হ্যাঁ, ঠিকই ছিল, দৈব চলক বা গাণিতিক প্রত্যাশা। ঠিক আছে, দৈব চলক বা গাণিতিক প্রত্যাশা। আর 3 নাম্বারে হচ্ছে তোমাদের বিন্যাস। ঠিক আছে, এখানে তোমাদের সম্ভাবনা একটা বিশাল বড় অধ্যায় আর কি, এক কথায়। ওকে, তিনটে চ্যাপ্টারের সমান বলা যায়। এরপরে আসি হচ্ছে তোমাদের 2 নাম্বারে আছে হচ্ছে নমুনা জরিপ, নমুনা জরিপ ও শুমারি জরিপ। তারপর 3 নাম্বারে আছে তোমাদের নমুনায়ন। 4 নাম্বারে আছে তোমাদের ভেদাঙ্ক বিশ্লেষণ। ঠিক আছে, তারপর 5 নাম্বারে আছে তোমাদের আস্থা সীমা ও কল্পনা যাচাই। 6 নাম্বারে আছে তোমাদের পরিসংখ্যানিক যাচাই। নিচে কি দেখা যাচ্ছে? নিচে মেবি আর দেখা যাবে না। আচ্ছা, আমরা এদিকে লিখি বাকি কয়েকটা চ্যাপ্টার। 7 নাম্বারে আছে তোমাদের হচ্ছে কালীন সারি।
আর 8 নম্বরে আছে তোমাদের সরকারি পরিসংখ্যান। ওকে, তোমাদের এই কয়েকটা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টারের মধ্যে সব থেকে বেশি যেগুলোকে গুরুত্ব দিবা সেগুলো হচ্ছে এই যে সম্ভাবনা। ঠিক আছে, সম্ভাবনা থেকে তোমায় বলে দিলাম যে 40 থেকে 45 মার্ক কমন পাবা। ওকে, তারপর হচ্ছে তোমরা আহ, এই যে কালীন সারিকে গুরুত্ব দিতে পারো। এখান থেকে প্রতি বছর হচ্ছে তোমাদের 15 মার্কের মতো প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, 15 মার্কের মতো প্রশ্ন পাবাই। যদি সর্বনিম্ন কমন পাও তাহলে হচ্ছে 10 পাবা। ওকে, আচ্ছা, তারপর তুমি হচ্ছে গুরুত্ব দিতে পারো যে এই দুইটা অধ্যায় সম্পর্কে। ঠিক আছে, এই দুইটা মিলে আসে অ্যাকচুয়ালি প্রশ্ন যখন আসে দুইটা মিলেই প্রশ্ন করে, একসাথে প্রশ্ন করে। আস্থা সীমা ও কল্পনা যাচাই এবং পরিসংখ্যানী যাচাই, এখান থেকেও তোমরা কমন পাবা হচ্ছে 40 থেকে 45। ঠিক আছে, 40 থেকে 45। তাহলে তোমাদের যেগুলোকে গুরুত্ব দেওয়ার দরকার খুব বেশি সেগুলো হচ্ছে সম্ভাবনা, আস্থা সীমা ও কল্পনা যাচাই, পরিসংখ্যানী যাচাই এবং কালীন সারি। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ, যেমন তোমাদের নমুনা নমুনা জরিপ ও সুমারি জরিপ। ঠিক আছে, এইটা এবং এর সাথে এই যে নমুনা, এই দুইটা মিলে আসে। নমুনায়ন এবং হচ্ছে নমুনা জরিপ ও সুমারি জরিপ, এই দুইটা মিলে তোমরা প্রমাণ পাবা ধরো এখানে 15 থেকে 20 মার্ক। ঠিক আছে, 15 থেকে 20 মার্ক। ভেদাঙ্ক বিশ্লেষণ থেকে খুব বেশি প্রশ্ন হয় না। ধরো এটাতে থেকে তুমি 5 মার্ক অথবা 10 মার্ক কম পাবা। ঠিক আছে, তো এটা তুমি স্কিপ করতে পারো যেহেতু এটা থেকে খুব একটা বেশি প্রশ্ন কমন পাওয়া যায় না। এটাতে ধরো তুমি হচ্ছে 10 মার্ক কমন। ঠিক আছে, এরকম। তো এইভাবে তোমাকে যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে যেগুলো তুমি হচ্ছে মানে বাদ দিলে হচ্ছে বিপদে পড়বা এমন চ্যাপ্টার যদি বলি তাহলে সম্ভাবনা, তারপর সেখানে 5-6 অর্থাৎ আস্থা সীমা কল্পনা যাচাই, পরিসংখ্যান যাচাই, এই তিনটা চ্যাপ্টার আর একটা কালীন সারি, এই 4টা চ্যাপ্টার যদি তোমরা হচ্ছে ভালোভাবে পড়ে যাও ইনশাল্লাহ একটা মোটামুটি ভালো প্রিপারেশন চলে আসবে প্লাস পাওয়ার জন্য বলো আর পাস করার জন্য বলো। ওকে, তাহলে আশা করি তোমাদের আমি হচ্ছে সিলেবাস সম্পর্কে মোটামুটি আইডিয়া দিয়ে দিছি। এখন আমরা চলে যাব, আজকে হচ্ছে আমরা সম্ভাবনা, সাধারণ সম্ভাবনা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এক ক্লাসে তো সবকিছু আলোচনা করা সম্ভব না, আমরা সম্ভাবনা, সাধারণ সম্ভাবনা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে সম্ভাবনা, সাধারণ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাইলাম। এখানে তোমাদের মূলত 4 ধরনের মেথ হয়ে থাকে। হ্যাঁ, 4 ধরনের মেথ হয়ে থাকে সাধারণ সম্ভাবনায়। ঠিক আছে, সাধারণ সম্ভাবনা 4 ধরনের মেথ কি কি হয়ে থাকে? ওয়ালাইকুম সালাম। 4 ধরনের মেথ হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে তোমার মুদ্রার মেথ হয়ে থাকে, মুদ্রার মেথ দিয়ে থাকে। তারপর 2 নম্বরে হচ্ছে তোমার ছক্কার মেথ দিয়ে থাকে। 3 নম্বরে হচ্ছে তোমার কিসের মেথ থাকে? তাসের মেথ থাকে। এবং 4 নাম্বার হচ্ছে তোমাদের বলের মেথ থাকে। ঠিক আছে, এই 4 ধরনের মেথ এখান থেকে আসে সাধারণ সম্ভাবনা। প্রতিবারই একটা না একটা মেথ পাবা, খ বিভাগে মাস্ট বি একটা থাকবেই। ওকে, তো তোমাদের এর আগে খ বিভাগে দেখলাম যে বল সম্পর্কে আসছে। ঠিক আছে, বল যদিও অনেক বেশি ইম্পর্টেন্ট, তারপরও আমি বলবো যে বল এবার আসার সম্ভাবনা একটু একটু কম, তাই বলে বলবো না যে একদম আসবেই না। ঠিক আছে, তবে এইবার বেশি আসার সম্ভাবনা এই যে ছক্কা এবং তাস থেকে। আমার যতটুকু ধারণা, আমি যতটুকু আইডিয়া করতে পারতেছি সেখান থেকে আমি ভাবতেছি যে খ বিভাগে হচ্ছে তোমাদের মেবি ছক্কার ম্যাথ থাকবে এবং গ বিভাগে তোমাদের তাসের ম্যাথ থাকতে পারে এইবার। ওকে, তো বলটাকেও আমরা কম ইম্পর্টেন্ট দিব না, সবকিছুকে আমরা ইম্পর্টেন্ট দিব, সবকিছু একবার করে আমরা দেখে যাব অন্তত, যেন পারি আমরা যখন আমাদের প্রশ্নে যে কোনো ম্যাথ দিলে যেন আমরা পারি। ওকে, সো আমরা প্রথমত আজকে একটা মুদ্রার ম্যাথ করি। মুদ্রার ম্যাথের জন্য তোমরা একটা প্রশ্ন লিখে নাও। লেখো প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে ধরো একটি মুদ্রা 3 বার নিক্ষেপ
করলে মোট নমুনা বিন্দু ও নমুনা ক্ষেত্র নির্ণয় করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, তো 1 নম্বরে তোমাকে ধরো বলছে যে মুদ্রার উপরের পিঠে প্রশ্ন লিখে নাও সাথে সাথে। ঠিক আছে, আমি মুছে ফেলবো। মুদ্রার উপরের পিঠে 3টি টেল আসার সম্ভাবনা কত? টেল আসার সম্ভাবনা কত? ঠিক আছে, মুদ্রা যদি নিক্ষেপ করা হয়, মুদ্রার হচ্ছে দুইটা পিঠ থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। সো মুদ্রা নিক্ষেপ করলে হয় হেড আসবে না হয় টেল আসবে। আবার প্রশ্নগুলোতে এইভাবেও দেয়, হেড মানে হচ্ছে হেড দিয়ে হচ্ছে তোমাকে, হেড মানে মাথা বোঝায়, ঠিক আছে, হেড না বলে শুধু মাথা বলতে পারে। আর টেল মানে হচ্ছে লেজ বোঝায়, লেজ। ঠিক আছে, তার মানে টেল না বলে লেজ বলতে পারে কথাটা। ওকে, আচ্ছা। তারপর 2 নাম্বার প্রশ্নটা এখানে বলছি যে এই যে মুদ্রা কয়বার নিক্ষেপ করা হয়েছে? 3বার নিক্ষেপ করা হয়েছে। 3বার নিক্ষেপের ফলে 3টাই কি আসবে? টেল আসার সম্ভাবনা জানতে চাইছে। তো প্রশ্নটা এইভাবে বলতে পারে যে মুদ্রার উপরের পিঠে 3টি না বলে বলতে পারে যে এখানে সবগুলো টেল আসার সম্ভাবনা কত। এরকম ভাবে তোমাকে বুঝে নিতে হবে কি বলছে, এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, তারপর লেখো যে মুদ্রার উপরের পিঠে, হ্যাঁ, 2টি হেড আসার সম্ভাবনা কত। ওকে, 3 নাম্বার লিখো যে মুদ্রার উপরের পিঠে অন্তত একটি হেড আসার সম্ভাবনা কত। 4 নাম্বার লিখো মুদ্রার উপরের পিঠে বড় জোর একটি টেল আসার সম্ভাবনা কত। ওকে, তারপর 5 নাম্বার লিখো মুদ্রার উপরের পিঠে কোনো টেল না আসার সম্ভাবনা কত। এই হচ্ছে তোমাদের প্রশ্ন, ধরে নিলাম এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা হচ্ছে সমাধান করব কিভাবে। তোমাদের এগুলো কিন্তু শুধুমাত্র প্রশ্ন এইভাবে দেওয়া থাকতে পারে যে একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে 1 নাম্বার প্রশ্ন দিয়ে দিতে পারে যে নমুনা বিন্দু ও নমুনা ক্ষেত্র নির্ণয় করো। ঠিক আছে, এটা আলাদা করে প্রশ্ন দিতে পারে, এখানে প্রশ্ন আমি দিয়ে দিছি। সো প্রশ্ন করা হয়েছে, এখন প্রশ্নগুলো আমরা কিভাবে করবে, প্রশ্নের মানে প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিতে পারে হালকা হালকা, কিন্তু বেসিক জিনিস এগুলাই থাকবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে আমরা সমাধানে চলে আসি। ঠিক আছে, সমাধানে চলে আসি। ওকে, তাহলে একটা মুদ্রা কয়বার নিক্ষেপ করা হয়েছে ভাইয়া? 3বার নিক্ষেপ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সমাধানে সর্বপ্রথম বলবো যে আমরা জানি একটি মুদ্রার পিঠ সংখ্যা কয়টা। পিঠ সংখ্যা 2টি। ঠিক আছে, যথা কি ভাইয়া? একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। ঠিক আছে, তো আমাদের বলছে নমুনা বিন্দু নির্ণয় করতে। নমুনা বিন্দু নির্ণয়ের পদ্ধতি কি ভাইয়া? নমুনা বিন্দুকে আমরা n দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, নমুনা বিন্দু নির্ণয়ের পদ্ধতি হচ্ছে তোমার পিঠ সংখ্যা এর উপর পাওয়ার হিসেবে থাকবে যতবার নিক্ষেপ করব তত। ঠিক আছে, তার মানে মুদ্রার পিঠ সংখ্যা কত ভাইয়া? 2। এই জন্য n এর মান হবে n এখানে প্রথমে 2 বসবে এবং এই 2 এর পাওয়ারে কি দিব? এই 2 এর পাওয়ারে হচ্ছে তোমার যতবার নিক্ষেপ করতেছি তত। এখানে কতবার নিক্ষেপ করছি দেখো তো? 3বার নিক্ষেপ করছি, তাই না? তাহলে আমরা পাওয়ারে দিব 3। ঠিক আছে, যদি আমাদের বলতো যে এখানে 2বার নিক্ষেপ করলে যদি বলতো প্রশ্নে, তাহলে পাওয়ারে এখানে হয়তো 2। যদি বলতো যে 1বার নিক্ষেপ করা হয়েছে, পাওয়ারে হয়তো 1। ক্লিয়ার? যদি বলে যে 10বার নিক্ষেপ করা হয়েছে, পাওয়ারে হবে 10। মানে প্রথমত হচ্ছে এইখানে বসবে হচ্ছে পিঠ সংখ্যা। ঠিক আছে, নমুনা বিন্দু নির্ণয়ের পদ্ধতি হচ্ছে কি? নমুনা বিন্দুকে n দ্বারা প্রকাশ করা হয়, n পিঠ সংখ্যা এর উপর পাওয়ার হচ্ছে যতবার নিক্ষেপ করতে বলবে প্রশ্নে তত। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি হচ্ছে এই প্রশ্নের উপর থেকে মুছতেছি কিন্তু ধীরে ধীরে। ঠিক আছে, আচ্ছা,
তাহলে আমাদের বলছে যে, তাহলে লিখো অতএব একটি মুদ্রা আমাদের বলছে যে 3 বার নিক্ষেপ করতে, তাই না? 3 বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু কি হবে? নমুনা বিন্দুকে ওই যে n দ্বারা প্রকাশ করে বললাম। তাহলে প্রথমত n ইজ ইকুয়াল টু কি হয়? পিঠ সংখ্যা কত? 2, যেহেতু মুদ্রার পিঠ সংখ্যা 2, তাহলে এখানে 2 হবে। এবং কতবার নিক্ষেপ করা হয়েছে? 3 বার নিক্ষেপ করা হয়েছে, এই জন্য পাওয়ারে কি হবে? 3 ইজ ইকুয়াল টু কত হবে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাই না? তার মানে 8 পাবো আমরা। তাহলে নমুনা বিন্দু পাইলাম। আরেকটা প্রশ্নে কি ছিল? নমুনা ক্ষেত্র। ঠিক আছে, তাহলে অতএব নমুনা ক্ষেত্র এবার নির্ণয় করব। নমুনা ক্ষেত্র কি ভাইয়া? নমুনা ক্ষেত্র হচ্ছে তোমার এই যে মোট নমুনা বিন্দুগুলা, হ্যাঁ, নমুনা বিন্দু বলতে নমুনা ক্ষেত্রের যে উপাদান সেটা কয়টা উপাদান সংখ্যা হবে সেটা বোঝায়। তো এখন এই নমুনা বিন্দুর উপাদানগুলো আমরা যেই ক্ষেত্রের মাধ্যমে দেখাবো সেটাই হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র। ওকে, তাহলে নমুনা ক্ষেত্র ইজ ইকুয়াল টু, নমুনা ক্ষেত্রকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, নমুনা ক্ষেত্রকে এস দ্বারা প্রকাশ করি। তাহলে এস ইজ ইকুয়াল টু তোমাদের আমি তোমাদের বলছিলাম এর আগেও আমি অনেক ফ্রি ক্লাস নিয়েছি, সেগুলোতে বলছিলাম যে যদি হচ্ছে একবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্রকে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর মধ্যে উপাদানগুলো লেখা হয়। ঠিক আছে, লিখে প্রকাশ করা হয়। আর যদি একে অধিকবার প্রকাশ করা হয় তাহলে তখন আয়তক্ষেত্রের মধ্যে কি করা হয়? উপাদানগুলো লেখা হয়। ঠিক আছে, তাহলে এখানে 3 বার নিক্ষেপ করা হয়েছে। 3 বার বলতে হচ্ছে বোঝাচ্ছে যে একের অধিকবার নিক্ষেপ করা হয়েছে। ঠিক আছে, অনেকবার নিক্ষেপ করা হয়েছে, একবার না অন্তত, তাই না? একবার যেহেতু না, তাহলে এটাকে আয়তক্ষেত্রের মধ্যে উপাদানগুলো লেখা হবে, তাই না? তাহলে আয়তক্ষেত্রের মধ্যে লিখবো। তার আগে বলি যে উপাদানগুলো কি হবে। আমি নিক্ষেপ করছি 3 বার। ঠিক আছে, তার মানে উপাদানে 3টা করে কি থাকবে? হেড অথবা টেল যাই থাকবে, তাই না? আমি ধরলাম যে প্রথমটা হেড, দ্বিতীয়টাও হেড, তৃতীয়টাও হেড, মানে সবগুলো হেড ধরলাম প্রথম উপাদানটাতে। দ্বিতীয় উপাদানে ধরতেছি কি, দেখো প্রথমটা হেড, দ্বিতীয়টা ধরো হেড না আসে টেল আসতে পারে না দ্বিতীয়বার, তৃতীয়বার নিক্ষেপ করছি হেড আসছে, এরকম ধরলাম। আচ্ছা, তৃতীয়টা কি ধরবো? এই যে প্রথমটা হেড, দ্বিতীয়টা ধরলাম আমি হচ্ছে এটাও হেড, তৃতীয়টা টেল ধরলাম। ঠিক আছে, পরে তৃতীয়বার যখন নিক্ষেপ করছি তখন ধরলাম হচ্ছে টেল। আচ্ছা, এমন না হয়, এমন হতে পারে না যে কি হতে পারে? হেড হেড হেড, তারপর হেড টেল হেড, হেড হেড টেল, তারপর এরকম হতে পারে, দেখো হেড, পরেরটা টেল, আবার পরেরটা টেল। ঠিক আছে, আমি কি করছি ভাইয়া? আমি হচ্ছে যে কাজটা করছি, শুরুতে সবসময় হেড রাখছি এখানে। ঠিক আছে, শুরুতে হেড, দ্বিতীয়টা আসছে ধরো হেড, তৃতীয়বার লিখে পড়ছি তাও হেড আসছে, শুরুতে হেড রাখছি কিন্তু এই সারিতে প্রত্যেকটাতে শুরুতে হেড। তারপর দ্বিতীয়তে ধরে নিচ্ছি টেল, তৃতীয়তে আবার হেড আসছে, শুরুতে হেড, দ্বিতীয়তে এবার টেল না আসে ধরো হেড আসছে, পরে আবার টেল আসছে। ঠিক আছে, শুরুতে হেড রাখছি, তারপর আবার দ্বিতীয়বার ধরছি টেল, তৃতীয়বার আবার টেল ধরছি। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমি শুরুতে ধরবো টেল। ঠিক আছে, শুরুতে কি ধরবো ভাইয়া? টেল ধরবো। দ্বিতীয়টাও ধরলাম টেল, তৃতীয়টাও ধরলাম টেল। আবার শুরুতে টেল রাখলাম। ঠিক আছে, দ্বিতীয়টা ধরলাম টেল, তৃতীয়টা ধরলাম হেড। ক্লিয়ার? আচ্ছা, শুরুতে টেল, দ্বিতীয়টা এবার উল্টে দাও, দ্বিতীয়টা ধরলাম হেড, তৃতীয়টা ধরলাম টেল। ক্লিয়ার? শুরুতে টেল, দ্বিতীয়টা হেড, তৃতীয়টা হেড ধরে নিলাম। ক্লিয়ার? দেখো তো 8টা উপাদান হয়েছে কিনা? এর বাইরে আর কোনো উপাদান হবে না। আমি বলছি যেহেতু একাধিকবার নিক্ষেপ করলে সেটা আয়তক্ষেত্রের মধ্যে দেখানো হবে, নমুনা ক্ষেত্রটা এই যে আয়তক্ষেত্র দিয়ে দিলাম একটা। ঠিক আছে, আয়তক্ষেত্রের মধ্যে উপাদানগুলো কি করলাম? প্রকাশ করলাম। এখন প্রথম প্রশ্ন হচ্ছে মুদ্রার উপরে পিঠে 3টি হেড আসার সম্ভাবনা কত? আচ্ছা, প্রশ্ন মুছে দেবো। ঠিক আছে, আমি একটু ছবি তুলে নিই যাতে আমিও দেখতে পারি আমি কি লিখছি। ওকে, কি আসছে না? না আসছে। তোমরা আশা করি সবাই খাতায় ছবি মানে ছবি তোলা মানে হচ্ছে ইয়ে তুলে নিছো, প্রশ্ন তুলে নিছো। দেখো,
প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে তোমার মুদ্রার উপরের পিঠে তিনটি তেল আসার সম্ভাবনা কত জানতে চাইছে, ঠিক আছে? তাহলে এখন আমরা নমুনা বিন্দু নমুনা ক্ষেত্র নির্ণয় করে ফেলছি। এখন আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিব। নিচের প্রশ্নগুলোর মধ্যে 1 নাম্বার প্রশ্ন ছিল মুদ্রার উপরের পিঠে তিনটি হেড আসার সম্ভাবনা কত, তাই না? তাহলে যখন আমরা মনে রাখবা, যখন আমরা হচ্ছে নমুনা ক্ষেত্র বের করে করব, তখন এখন যে নিয়মটা করতেছি সেই নিয়মে করব, ঠিক আছে? আর যখন নমুনা ক্ষেত্র আমরা বের করব না বা নমুনা ক্ষেত্র বের করার প্রয়োজন হবে না, তখন আমরা আরো একটা নিয়ম এরপর আরেকটা মেথড দিব, ওই নিয়মে করব। ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে নিয়মটা কি? প্রথমে ধরে নিবা, লিখবা ধরি। কি ধরবা ভাইয়া? ঘটনা ধরে নিবা, ঠিক আছে? লিখবা ঘটনা এ ইজ ইকুয়াল টু, কি ঘটনা? প্রশ্ন যেটা বলছে সেটাই ঘটনা। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে মুদ্রার উপরের পিঠে তিনটি তেল আসার সম্ভাবনা চাইছে, তাই না? আচ্ছা তাহলে লিখো যে মুদ্রার উপরের পিঠে তিনটি তেল আসা, ঠিক আছে? আসার সম্ভাবনা লেখার দরকার নেই, আসা পর্যন্ত ক্লিয়ার, এটাই হচ্ছে ঘটনা, ঠিক আছে? তার মানে তুমি ধরেই নিচ্ছ যে তিনবার নিক্ষেপ করবা মুদ্রাটা, তিনটাই তোমার তেল আসবে। ক্লিয়ার? তাহলে পরে লিখবা অতএব এ ঘটনার অনুকূল উপাদান, অনুকূল উপাদান, ঠিক আছে? অনুকূল উপাদানকে আমরা এম এম দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে একাধিক প্রশ্ন আছে, এজন্য আমি M1 দিয়ে দিলাম, পরের ঘটনাটা আমি M2 ধরবো অনুকূল উপাদান। এখন আসো অনুকূল উপাদান কি ভাইয়া? অনুকূল উপাদান হচ্ছে কোন একটা ঘটনা ঘটার পক্ষে যত যুক্তি আছে সব অনুকূল উপাদান, বা যত উপাদান আছে সব অনুকূল উপাদান। আর কোন একটা ঘটনা ঘটার বিপরীতে যত উপাদান আছে সেগুলো হচ্ছে প্রতিকূল উপাদান। তো প্রতিকূল উপাদান আমাদের এখানে লাগবে না, আমাদের এখানে লাগবে অনুকূল উপাদান। অনুকূল উপাদান আমি হচ্ছে যদি উদাহরণ দিয়ে ভালো বুঝবা, যেমন ধরো ধরো কালকে বা আজকে যে দিনটা গেল, আজকে যে দিনটা পার হয়ে গেল, এই দিনটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু যদি তোমাকে কেউ প্রশ্ন করতো, তাহলে তুমি কিভাবে অ্যান্সার দিতা? তুমি দেখতা যে আকাশে মেঘ আছে কিনা, ঠিক আছে? আকাশে রোদ মানে সূর্য আছে কিনা, তাই না? এগুলো জিনিস দেখে তুমি হচ্ছে উত্তর দিতা। যদি মেঘ থাকে, মেঘ থাকলে তুমি বলতে যে হ্যাঁ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি দেখো যে আকাশে সূর্য উঠছে, তাহলে তুমি হচ্ছে বলতে না আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, এরকম, ঠিক আছে? তাহলে এই যে যখন মেঘ আছে তখন সেটা হচ্ছে বৃষ্টি হওয়ার পক্ষে অনুকূল উপাদান। যখন দেখবা যে হচ্ছে রোদ আছে বা সূর্য সূর্য উঠে আছে আকাশে, হ্যাঁ সূর্য দেখা যাচ্ছে, তখন সেটা হচ্ছে তোমার বৃষ্টি হওয়ার মানে বিপক্ষে প্রতিকূল উপাদান হলে সেটাকে বলে। ওকে, তাহলে অনুকূল উপাদান বুঝতে পারতেছি আমরা। অনুকূল উপাদান এ ঘটনার যেহেতু অনুকূল উপাদান বলছি, তাহলে মুদ্রার উপরে পিঠে তিনটি তেল আসবে এমন উপাদান আমাদের খুঁজতে হবে। কোথায় এই উপাদানগুলো পাবো ভাইয়া? এই উপাদানগুলো পাবো আমি নমুনা ক্ষেত্রে, তাই না? নমুনা ক্ষেত্রে যাই খুঁজি যে তিনটার তেল কয়বার আছে, ঠিক আছে? এই যে তিনটার তেল এমন উপাদান একটাই আছে, আর আছে দেখো তো তিনটাই তেল, এখানেও হেড আছে, হেড হেড সবগুলোতে হেড আছে, তিনটাই আর তেল নাই অন্য কোনো উপাদান, ঠিক আছে? তাহলে আমাদের এই ঘটনার অনুকূল উপাদান কয়টা পেলাম আমি? শুধুমাত্র একটা, এই জন্য এখানে লিখবো আমি 1। ক্লিয়ার? ওকে, তাহলে লিখো অতএব P of A, P তে হচ্ছে সম্ভাবনা বোঝায়, ঠিক আছে? P তে কি বোঝায় ভাইয়া? P তে সম্ভাবনা বোঝায়। সম্ভাবনা কার সম্ভাবনা নির্ণয় করতেছি? এই যে A ঘটনার সম্ভাবনা নির্ণয় করতেছি, ইজ ইকুয়াল টু সম্ভাবনা ইজ ইকুয়াল টু কি ভাইয়া? M by N, ঠিক আছে? M by N, M বলতে এখানে M1, তার জন্য আমি এখানে M1 দিয়ে দিব, M1 by N। N কি? যে N তো N এর মান 8 দেখতে পাচ্ছ নমুনা বিন্দু, তাহলে ইজ ইকুয়াল টু মান বসাই দাও। M1 বলতে M1 এর মান কত? 1, আর N এর মান কত? 8, ঠিক আছে? তাহলে P of A is equal to 1 by 8, একটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? বুঝা গেছে? যদি না বুঝতে পারো অবশ্যই প্রশ্ন করবে, দ্বিতীয়বার রিপিট করা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আবার একটা ঘটনা ধরো, তাহলে ধরি ঘটনা B is equal to, 2 নাম্বার প্রশ্নটা কি ছিল ভাইয়া? 2 নাম্বার প্রশ্নটা ছিল তোমার মুদ্রার উপরে পিঠে দুইটি হেড আসার সম্ভাবনা জানতে চাইছে, ঠিক আছে? তাহলে লিখো
বি ঘটনাটা হচ্ছে মুদ্রার উপরের পিঠে দুইটি হেড আসা আসা পর্যন্ত লিখবা, ঠিক আছে? তাহলে লিখবা অতএব বি ঘটনার অনুকূল উপাদান, অনুকূল উপাদান, এর আগে একটা M1 ছিল, এবার M2 দাও, ঠিক আছে? M2 ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া? এবার কি থাকবে, মুদ্রার উপরে পিঠে দুইটি হেড থাকবে, দুইটি, ঠিক আছে? নির্দিষ্ট করে বলছে দুইটি, দুইটি এর কম থাকলেও চলবে না, দুইটি এর বেশিও থাকলেও চলবে না, ঠিক আছে? শুধুমাত্র দুইটা থাকতে হবে। এমন উপাদান কয়টা দেখো, শুধুমাত্র দুইটা হেড আছে, এমন উপাদান কয়টা? এই যে দেখো এইখানে, এইখানে দেখো এখানে তিনটা হেড আছে, ঠিক আছে? কয়টা হেড? তিনটা হেড। এজন্য এটা কাউন্ট করা যাবে না। এইখানে দুইটা হেড আছে, এটা কাউন্ট করবা। এইখানেও দুইটা হেড আছে, এটা কাউন্ট করবা। এখানে একটা হেড, একটা হেড, এইখানে দুইটা হেড আছে, এটাও কাউন্ট করবা, ঠিক আছে? তার মানে যখন নির্দিষ্ট করে বলছে যে দুইটাই হেড আসবে, তখন দুইটার বেশি হেড থাকলেও সেই উপাদান গণনা করা যাবে না, দুইটার কম উপাদান থাকলেও সেই উপাদান গণনা করা যাবে না। যেমন এইখানে দুইটা হেড তো আছে, কিন্তু দুইটার বেশিও আছে, এই জন্য বেশি থাকার কারণে আমি এটা গণনা করলাম না। এবং এইদিকে দেখো একটা হেড আছে, বাট দুইটা নাই, দুইটা থেকে কম, তার জন্য এগুলো উপাদান বা এটা তো হেডই নেই। ওকে, তাহলে এরকম উপাদান কয়টা পেলাম, যে দুইটা হেড আছে, এক দুই তিনটা, তার জন্য বি ঘটনার অনুকূল উপাদান হবে 3। কি হবে ভাইয়া? 3 হবে। তাহলে অতএব পি ও বি কি হবে? বি ঘটনার সম্ভাবনা ইজ ইকুয়াল টু m2 বাই n ইজ ইকুয়াল টু m2 এর মান 3 আর n এর মান 8, এটাই অ্যান্সার। যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে দিতাম, বাট কাটাকাটি পসিবল না এখানে, তাহলে কিভাবে হবে? তাহলে এটাই অ্যান্সার রেখে দেব। ওকে, নেক্সট, নেক্সট কত ভাইয়া? 3 নাম্বার। 3 নম্বরে তাহলে আরেকটা ঘটনা ধরি, ঘটনা সি ইজ ইকুয়াল টু, ঘটনা সি ইজ ইকুয়াল টু কি দিছিলাম ভাইয়া? ঘটনা সি ইজ ইকুয়াল টু দিছিলাম মুদ্রার উপরে পিঠে অন্তত একটি হেড আসার সম্ভাবনা কত? তাহলে লিখো মুদ্রার উপরের পিঠে অন্তত একটি হেড আসা, ঠিক আছে? মুদ্রার উপরের পিঠে অন্তত একটি হেড আসা। তাহলে একটি হেড আসা অন্তত কোথায় বলছে? অন্তত, ঠিক আছে? তোমাদের ভালোভাবে নোট আকারে লিখে নিতে পারো যে অন্তত কি লিখবো ভাইয়া? লিখবা অন্তত কমপক্ষে, হ্যাঁ, অন্তত কমপক্ষে খুব জোর, এই কথাটা যদি থাকে, এই কথাগুলো যদি থাকে, তাহলে যা বলবে সেটা নিতেই হবে, যেটা বলবে প্রশ্নে সেটা নিতেই হবে। যেমন এখানে বলছে একটি, যতটি বলবে সে ততটা নিতেই হবে, এবং এর থেকে বেশি গুলো নিতে লাগবে। হ্যাঁ, যা বলবে সেটা প্লাস তার থেকে বেশি, ক্লিয়ার? আর যখন তোমাকে বলবে, কি বলবে ভাইয়া? যে হচ্ছে সর্বোচ্চ, তারপর হচ্ছে বড় জোর, সর্বোচ্চ বড় জোর, এরপর বলতে পারে যে আচ্ছা আর মনে আসতেছে না এই মুহূর্তে, এই কয়েকটা দেয় সর্বোচ্চ বড় জোর, এই দুটো যদি বলে সেক্ষেত্রে তুমি বলতে পারবা যে যা বলছে, যা বলবে সেটা তো নিতেই লাগবে সেটা, হ্যাঁ, তারপর প্লাস এর থেকে কম গুলো নিতে লাগবে, ঠিক আছে? এই দুটো নোট আকারে লিখে রাখো, তাহলে কাজে দিবে। ওকে, তাহলে এখন আমাদের বলছে কি অন্তত, ঠিক আছে? কি বলছে ভাইয়া? অন্তত বলছে, তার মানে অন্তত একটি বলছে, তার জন্য একটি হেড আছে এমন উপাদান নিতেই লাগবে। আচ্ছা, তার আগে আমি এটা লিখে নিই, অতএব সি ঘটনা অনুকূল উপাদান M3 এবার নিলাম ইজ ইকুয়াল টু,
অন্তত একটি হেড বলছে না, তার মানে যেখানে যেখানে একটা হেড আছে সেটা নিতেই হবে, সেটা কাউন্ট করতেই হবে। ঠিক আছে, তাহলে একটা হেড কোথায় কোথায় আছে? শুধুমাত্র একটা হেড, একটা হেড আছে এই যে এই জায়গায় একটা হেড, এই জায়গায় একটা হেড, এই জায়গায় একটা হেড। ঠিক আছে, অন্তত যেহেতু বলছে তাহলে যেখানে যেখানে একটা হেড আছে সেটা নিতেই লাগবে, একটি হেড যেহেতু বলছে এই জন্য যেখানে যেখানে একটা হেড আছে সেটা নিলাম। এরপর অন্তত বলতে কি বলছি ভাইয়া? অন্তত বলতে বোঝাবে যা বলবে সেটা নিতে লাগবে, সেটা নিছি, প্লাস তার থেকে বেশি নেওয়া লাগবে। তাহলে একটা থেকে বেশি কি কি আছে? একটা থেকে বেশি, যেহেতু প্রশ্নে হেড আছে তাহলে একটা থেকে বেশি হেড যেগুলোতে আছে সেগুলো নিব। তাহলে একটার থেকে বেশি হেড আছে, যে দুইটা হেড, দুইটা হেড, দুইটা হেড, তিনটা হেড, এটাও নিয়ে নিব। ঠিক আছে, তাহলে এইটাতে শুধুমাত্র হেড নাই, এই জন্য আমাদের এটা বাদ পড়লো। ঠিক আছে, তার মানে আমাদের মোট এখন হচ্ছে অনুকূল উপাদান কয়টা? 1 2 3 4 5 6 7টা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো M3 এর মান হচ্ছে 7। অতএব লিখতে পারবো P of C, অর্থাৎ C ঘটনার সম্ভাবনা হচ্ছে M3/N is equal to M3 এর মান হচ্ছে 7/N এর মান 8 পাইছি 8। তাহলে 7/8 এটা কাটাকাটি করা যায় না, তাই না? তাহলে এটাই অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে কি বলছে ভাইয়া? 4 নম্বরে ধরি আরেকটা ঘটনা ধরে নেই। ঘটনা ডি ধরি, এবার সি ধরছিলাম লাস্ট, এবার ডি ধরি। ডি ইজ ইকুয়াল টু, প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলতে হচ্ছে মুদ্রার উপরে পিঠে বড় জোর একটি টেল আসে, বড় জোর বলছে। তাহলে লিখো মুদ্রা উপরের পিঠে বড় জোর একটি টেল আসা। ঠিক আছে, তাহলে অতএব ডি ঘটনা অনুকূল উপাদান। এবার M4 নাও, M4 ইজ ইকুয়াল টু, M4 ইজ ইকুয়াল টু কি নিবে ভাইয়া? M4 ইজ ইকুয়াল টু বড় জোর কথা বলছে, বড় জোর, এই যে আমি বলছিলাম বড় জোর বললে যা বলবে সেটা তো নিতেই লাগবে। অর্থাৎ আমাকে বলছে বড় জোর একটি, একটি টেল বলছে, তার মানে যেখানে যেখানে একটা টেল আছে সেটা নিতেই লাগবে, যা বলবে সেটা নিতেই লাগবে। তাহলে একটা টেল কোথায় কোথায় আছে ভাইয়া? একটা টেল আছে এই যে এই জায়গায়, লাল কালি মার্ক দেখো, এই জায়গায়, এই জায়গায় এবং এই জায়গায়, এই তিনটাতে একটা টেল আছে। ঠিক আছে, তাহলে তিনটা পাইলাম একটা টেলের, এবং এর থেকে কম। ঠিক আছে, তার মানে একটা টেলের থেকে কম টেল থাকা মানে কি? একটা টেলের থেকে কম টেল থাকা বলতে জিরোটা টেল থাকবে, শূন্য টেল, যেখানে টেল থাকবে না। শূন্য টেল বলতে কি বুঝো? যেখানে টেল থাকবে না। তাহলে যেখানে টেল নাই এমন উপাদান কোনটা আছে? এই যে এটা। ঠিক আছে, তাহলে এইবার উপাদান, অনুকূল উপাদান কি কি হবে? এই যে লাল মার্ককৃত অংশগুলা, যেখানে যেখানে একটা অথবা একটার থেকে কম তেল আছে সেই উপাদানগুলো আমাদের কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি 1 2 3 4 এমন উপাদান, এগুলো তো বেশি তেল আছে, কম না। এই যে বাকি যেগুলো বাদ পড়ছে, ঠিক আছে, তার মানে আমরা 4টা উপাদান পাচ্ছি। তাহলে এখানে আমি অনুকূল উপাদান ডি ঘটনা লিখতে পারবো 4। অতএব P of D is equal to কি লিখতে পারবো ভাইয়া? M4/N is equal to, M4 এর মান পাইছি 4 আর N এর মান আছে 8। এটা কাটাকাটি যায়, 4 দিয়ে কাটো, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 1/2, এটা অ্যান্সার। ওকে, বুঝতে পারছি? এরপর তাহলে 5 নম্বরে চলে যাই। 5 নম্বর লিখো। 5 নম্বর তাহলে ধরি ঘটনা E is equal to, কি বলছিলাম? বলছিলাম যে হচ্ছে মেবি মুদ্রার উপরের পিঠে কোনো তেল না আসা, এটা বলছিলাম, তাই না? তাহলে অতএব ই ঘটনার অনুকূল উপাদান কি হবে? M5 is equal to, এই ঘটনার অনুকূল উপাদান M5 is equal to, এখানে বলে দিয়েছে যে মুদ্রার উপরের পিঠে কোনো তেল না আসা, তার মানে কোনো তেলই থাকবে না। ঠিক আছে,
কোনো টেলই থাকবে না। তাহলে দেখো এটাতে টেল আছে একটা, এটা তো একটা আছে, এটা তো দুইটা, একটা দুইটা দুইটা, এখানে তিনটাই টেল। টেল নাই এমন উপাদান কয়টা আছে? টেল নাই এই যে একটাই উপাদান আছে, তিনটাই হেড। ঠিক আছে, হেড হেড হেড, তিনটাই হেড। তাহলে এখানে M5 এর মান কত হবে? অবশ্যই 1 হবে। ঠিক আছে, তাহলে অতএব P অফ E ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া? ইজ ইকুয়াল টু হবে M5 বাই N, ইজ ইকুয়াল টু M5 এর মান হচ্ছে 1 আর N এর মান 8। এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবা। ওকে, আচ্ছা, তাহলে এইবার আমরা এমন একটা ম্যাথ করব যেখানে নমুনা ক্ষেত্র ছাড়াই আমরা সমাধান করব এবং নমুনা ক্ষেত্র তোমাকে বের করতে বলবে না, এমন একটা ম্যাথ করব। ওকে, তাহলে আমি এটা মুছে ফেলি, তাড়াতাড়ি করতে হবে। ওকে, যেহেতু রিভিশন ক্লাসের গতি একটু বেশি হয়। হ্যাঁ, তবে তারপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই জানাবা, আমি আবার হচ্ছে রিপিট করার চেষ্টা করব। ওকে, ওকে, তাহলে প্রশ্ন নম্বর 2 প্রশ্ন নাও। প্রশ্ন 2। কালি কালি বেশি হয়ে গেছে আজকে, কালি বাইর হয়ে যাচ্ছে আপনার। ওকে, দেখো প্রশ্ন দুই হচ্ছে তোমাদের আহ, ধরো যে একটি মুদ্রা 7 বার নিক্ষেপ করলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্ন বলছে যে মুদ্রার উপরের পিঠে মুদ্রার উপরের পিঠে 3টি হেড আসার সম্ভাবনা কত? 2 নম্বর প্রশ্ন বলছে যে মুদ্রার উপরের পিঠে কমপক্ষে 6টি টেল আসার সম্ভাবনা কত? 3 নম্বর বলছে যে মুদ্রার উপরের পিঠে বড় জোর 5টি হেড আসার সম্ভাবনা কত? 4 নম্বর বলছে মুদ্রার উপরের পিঠে 3 এর গুণিতক সংখ্যক হেড আসার সম্ভাবনা কত? 5 নম্বর বলছে মুদ্রার উপরের পিঠে কি দেব, জোড় সংখ্যক টেল আসার সম্ভাবনা কত? 6 নম্বর দিলাম হচ্ছে মুদ্রার উপরের পিঠে, এবার বিজোড় সংখ্যক দেই, বিজোড় সংখ্যক টেল আসার সম্ভাবনা কত? ঠিক আছে, তারপর 7 নম্বর দিলাম মুদ্রার উপরের পিঠে সবগুলো হেড আসার সম্ভাবনা কত? ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ধরলাম, এগুলো প্রশ্ন ধরলাম। ঠিক আছে, আরো বেশি আরো প্রশ্ন তৈরি করা যায় এখান থেকে। যেমন ধরো এরকম দিলাম যে মুদ্রার উপরের পিঠে 6 এর অধিক কি দেবো, হেডে দেই, হেড আসার সম্ভাবনা কত? ঠিক আছে, তারপর 9 নম্বর ধরো মুদ্রার উপরের পিঠে 4 এর কম টেল আসার সম্ভাবনা কত? ঠিক আছে, আমি কয়েকটা করে দিব, তোমরা বাকিগুলো তোমরা নিজেরাই করে ফেলবা। ওকে, আচ্ছা, তাহলে এই জাতীয় ম্যাথ গুলা যেখানে তোমাকে অনেকবার নিক্ষেপ করা হবে, ঠিক আছে, তোমাদের নমুনার ক্ষেত্র বাইর করতে হবে। খুব জোর যদি দেখা যায় যে 3 বার নিক্ষেপ করা হয়েছে, সর্বোচ্চ 3 বার অথবা 4 বার নিক্ষেপের ক্ষেত্রে অনেক সময় বলে যে নমুনা ক্ষেত্র বাইর করতে, কিন্তু যখন 4 অথবা 5 বার এরকম যখন নিক্ষেপ করা হবে
হ্যাঁ, বা 6 বার 7 বার এরকম যখন নিক্ষেপ করা হবে তখন তোমাকে আর কি নমুনা ক্ষেত্র বাইর করতে বলবে না, কারণ তখন সেটা অনেক বেশি সময় সাপেক্ষ একটা ব্যাপার। কারণ কি, কারণ হচ্ছে যেমন 7 বার নিক্ষেপ করা হয়েছে, মুদ্রার পিঠ সংখ্যা কয়টা জানো তোমরা? 2টা। আর নিক্ষেপ করা হয়েছে 7, তাহলে 7 এ 2 এর উপর পাওয়ার যদি 7 দাও, তার মানে কি জানো? 7টা 2 গুণ অবস্থায় আছে, ঠিক আছে? 7টা 2, 3 3 এ 6 আর একটা 2, 7টা 2 গুণ অবস্থায় আছে। 7টা 2 গুণ অবস্থা থাকা মানে কত হয় বলো তো? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64 দুগুণা কত হবে? 64 দুগুণা 8 12 128, মানে 128টা উপাদান লেখা সম্ভব বলো দেখি? তখন জটিল না? এই জন্য তখন তোমাকে নমুনা ক্ষেত্র বাইর করতে আর বলবে না, ঠিক আছে? এই জন্য তখন তোমাকে নমুনা ক্ষেত্র যেহেতু বাইর করতেছো না, তখন তোমাকে অন্য পদ্ধতিতে করতে হবে। পদ্ধতি কি ভাইয়া? পদ্ধতি আমি সমাধান করতেছি, দেখো 1 নাম্বারটা। তাহলে তুমি এখানে বলবা প্রথমে এই যে সেম কথা বলবা, আগের প্রশ্নটা যেভাবে সমাধান করলা সেম কথাই বলবা যে আমরা জানি একটি মুদ্রার কয়টা পিঠ? 2টা পিঠ, এটা আগে লিখবা, ঠিক আছে? 2টি পিঠ। তাহলে এরপরে লিখবা যে তোমার হচ্ছে অতএব একটি মুদ্রা 7 বার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দু, ঠিক আছে? আমি সংক্ষেপে লিখতেছি, নমুনা বিন্দু n ইজ ইকুয়াল টু পিঠ সংখ্যা যেহেতু 2 এবং এর উপরে পাওয়ার 7 ইজ ইকুয়াল টু কত পাইলাম? 128, তাই না? 128, তাহলে n এর মান হচ্ছে 128 পেয়ে যাবা। ক্লিয়ার? n এর মান কত পাবা? 128 পেয়ে যাবা। তারপর তুমি এখন 1 নম্বরে আসবা। হ্যাঁ, 1 নম্বরে আসবা, নিচের প্রশ্নগুলো উত্তর দিবা। 1 নম্বর প্রশ্ন আসে, এখানে বলছে মুদ্রার উপরের পিঠে 3টি হেড আসার সম্ভাবনা কত জানতে চাইছে, ঠিক আছে? তাহলে তুমি ধরে নিবা যে ঘটনা p of a is equal to, যে a ঘটনা ধরে নিছো, ঠিক আছে? তাহলে is equal to p of a ঘটনাটা কি ভাইয়া? a ঘটনাটা হচ্ছে p তে সম্ভাবনা বোঝাচ্ছে আর এতে a ঘটনা বোঝাচ্ছে। ওকে, তাহলে a ঘটনাটা হচ্ছে মুদ্রার উপরের পিঠে 3টি হেড আসা, এই কথাটাই লিখবা তুমি যে p of মুদ্রার উপরের পিঠে, মুদ্রার উপরের পিঠে 3টি হেড আসা, ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারবো? ইজ ইকুয়াল টু লিখতে পারবা পি ও 3h সংক্ষেপে লিখলে, ঠিক আছে? তার মানে তুমি 3h দ্বারা বোঝাচ্ছ যে 3টা h আসবে, হ্যাঁ, এমন উপাদানের কি হবে? সম্ভাবনা, ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারবো ভাইয়া? ইজ ইকুয়াল টু নিচে হবে তোমার নমুনা বিন্দু, নমুনা বিন্দু মান কত? 128, ঠিক আছে? অথবা 128 যদি তুমি না লিখো, যদি ধরো নমুনা বিন্দু আলাদা করে নির্ণয় করো নাই, তখন তুমি এখানে কি লিখবা? আচ্ছা, ক্যালকুলেটর লাগবে এখানে, ধরো। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি নমুনা বিন্দু বের করে দিবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে হচ্ছে তুমি 3h বলতে 3টা হেড আসবে, ঠিক আছে? তুমি নিক্ষেপ করছো কয়বার ভাইয়া? 7 বার। 7 বার নিক্ষেপ করে 3বার হেড আসবে, অর্থাৎ এখানে তুমি লিখবা যে যতবার নিক্ষেপ করছো সেটা লিখবা 7, 7 বার নিক্ষেপ করছো এর জন্য 7 লিখবা, তারপর মাঝখানে দিবা হচ্ছে সি দিয়ে, এরপর 7c, এরপর যতবার সরি হ্যাঁ যতবার তোমার হেড আসা আসতে যাচ্ছে, মানে 3বার হেড আসা বলছে না, তার জন্য আমি এখানে 3 দিয়ে দিব, ঠিক আছে? যতবার নিক্ষেপ করব সেটা সি দিয়ে, যতটা হেড বা টেল চাইবে তত, ঠিক আছে? আশা করি বুঝছো। তাহলে এইটার মান এখন কিভাবে বের করবা? 7c 3 এর মান কিভাবে বের করবা? দেখো ক্যালকুলেটরে, দেখো ক্যালকুলেটরে প্রথমে হচ্ছে কি আছে? 7 আছে, তাই না? তাহলে প্রথমে 7 লিখবা, এই যে 7 লিখলাম। 7 লিখে এই যে শিফট লিখবা, মানে শিফট চাপবা, শিফট চাপার পর এই যে বাই চিহ্ন আছে না, ভাগ চিহ্ন দেখা যায়, এই যে ভাগ চিহ্ন চাপবা, তাহলে সি চলে আসবে, দেখছো? 7c, তারপর হচ্ছে আছে কি 3 আছে, তাহলে এরপর লিখবা 3, ঠিক আছে? তারপর ইকুয়াল চাপবা, ইকুয়াল চাপলে অ্যান্সার চলে আসবে 35, ঠিক আছে? তার মানে এখানে উপরে এই যে 7c 3 এর মান হচ্ছে 35 আর নিচে থাকতেছে 128। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা এখানে কাটাকাটি করবো, তাই না? অনেক বড় সংখ্যা, কাটাকাটি করতে অনেকের সমস্যা। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি এই যে এখানে 35 থাকলো না, উপরে 35 আছে, নিচে 128, তাহলে বাই চিহ্ন দিবা, বাই দিয়ে 128 দিলা, তারপর ইকুয়াল চাপবা, ইকুয়াল চাপলে এই যে রেজাল্ট আসলো পয়েন্টে। এখন পয়েন্টটাকে তুমি ভগ্নাংশ আকারে করবা কিভাবে?
ভগ্নাংশ আকারে করতে গেলে যে এ বি বাই সি আছে না, এই এ বি বাই সি চাপবা, তাহলে ভগ্নাংশ আকারে চলে আসে। দেখো 35 আর এটা হচ্ছে বাই চিহ্ন, 35 বাই 128, তার মানে এইটা কাটাকাটি সম্ভব না। ঠিক আছে, এইভাবে তুমি বুঝতে পারবে কাটাকাটি সম্ভব হলে সেটা কমে আসবে, আর যদি কাটাকাটি সম্ভব না হয় তাহলে এটাই থাকবে, তাহলে এটাই অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 1 নম্বর আমি করে দিলাম। কমপক্ষে বড়জোর আমি করে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, তাহলে আচ্ছা কমপক্ষে বড়জোর এখানে আরেকবার করে দিই, সমস্যা নেই। দেখো, তাহলে 2 নাম্বার লিখো। 2 নাম্বার পি অফ বি, বি ঘটনা ধরে নিলাম, ইজ ইকুয়াল টু পি অফ, কি বলছে, মুদ্রার উপরে পিঠে কমপক্ষে 6টি টেল আসা। আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা এটা পুরোটাই লিখবা। কমপক্ষে কি, কমপক্ষে 6টি কি টেল আসবে, তাই না? তাহলে টেল আসা লিখলাম, কমপক্ষে 6টি টেল আসা। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু কমপক্ষে 6টি টেল আসা বলতে কি বোঝায় তোমাকে বলছি আমি। কমপক্ষে, সর্বনিম্ন, খুব, খুব জোর। ঠিক আছে, এই তিনটে ওয়ার্ড থাকলে আমরা যা বলবে সেটা নিতেই হবে, এবং এর থেকে কি করব, বড়টা নেব। ঠিক আছে, তাহলে কমপক্ষে 6টি টেল আসা বলতে আমি নিক্ষেপ করছি 7 বার, তাই না? মোট ফলাফল বিবেচনা করবো, যেহেতু 7 বার হচ্ছে নিক্ষেপ করছি, তাহলে মোট ফলাফল হবে কি 0 থেকে 7। যত বার নিক্ষেপ করতে বলছে সেটাতে শেষ হবে, এবং শুরু হবে প্রত্যেকটা 0 থেকে 7। মোট ফলাফল 0 1 2 3 4, হ্যাঁ 5 6, তারপর 7। ঠিক আছে, এখন তোমাকে বলছে কমপক্ষে 6টি টেল আসা বা টি আসা, তাহলে 6টা তো নিবাই, এবং এর থেকে বেশিটা নিবা। বেশি কি আছে, 7। ঠিক আছে, বেশি আছে 7। তাহলে তুমি এখানে কি লিখতে পারবা, তুমি এখানে লিখতে পারবা, ও তো এখানে লিখতে পারবা হচ্ছে পি অফ 60। ঠিক আছে, এই যে কমপক্ষে 6টি টেল আসার জন্য পি অফ 60। হ্যাঁ, তার মানে কমপক্ষে যেটা বলছে সেটা তো আমরা নিলাম, এরপরে আমি এর সাথে কি নিব, প্লাস দিয়ে এর থেকে বেশি কি আছে, বেশি আছে 7, এর জন্য 70, এটাও নিব। ক্লিয়ার? বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তাহলে ইজ ইকুয়াল টু, এখন আমরা কি লিখতে পারবো, এই যে এটার মতো সেম জিনিস, এখানে 3 ছিল, এখানে কত আছে, 60 আছে। তাহলে নিক্ষেপ করছি কয়বার, নিক্ষেপ করছি হচ্ছে 7 বার, তাহলে উপরে থাকবে 7 সি, তারপর কয়টা টি আসবে, 6টা, নিচে তাহলে 6 বাই, নিচে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে এন এর মান বলতে 128, প্লাস দিয়ে আবার আছে 7, তাই না? এবার 70, তাহলে লিখো 7 সি 7, 7 বার মোট নিক্ষেপ করা হয়েছে, সি এখানে 7টা টি চাইছে, এই জন্য নিচে 7, সি এর নিচে বাই 128। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করলে কত হবে ভাইয়া, ক্যালকুলেট করলে দেখো 7 সি 6 এর মান বের করো। প্রথমে হচ্ছে 7 চাপবা, তারপর শিফট দিয়ে ভাগ চিহ্ন দিয়ে 6, হ্যাঁ, চাপলে আসে হচ্ছে 7। কত আসে ভাইয়া, 7 আসে, তাহলে 7 বাই 128 প্লাস 7 সি 7 মানে 1 বাই 128। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসবে, আমি উপরেরটা মুছে দিই। ঠিক আছে, দেখো এখান থেকে উপরে আসছে, দেখো ইজ ইকুয়াল টু, তাহলে 128, দুটো 128 লসাগু করলে 128 এ পাবো, আর এই পাশে 7 প্লাস 1, তাহলে ইজ ইকুয়াল টু 7 এর কে 8 বাই 128। ঠিক আছে, দেখো এটা কিন্তু কাটাকাটি যাবে, তাহলে এই যে তুমি কাটাকাটি ঝামেলা না যায় সরাসরি এখানে লিখবা, কত আছে 8 বাই 128, তাহলে লিখো 8, তারপর এই যে বাই চিহ্ন, তারপর হচ্ছে 128, ক্লিক করলা, তারপর ইকুয়াল চিহ্ন চাপবা, ইকুয়াল চিহ্ন চাপে এই যে পয়েন্টে আসছে, পয়েন্টটাকে এবার ভগ্নাংশে নিয়ে আসতে এই যে এবি বাই সি আছে না, এটা ক্লিক করবা, ক্লিক করলে এই যে দেখো 1 বাই 16, এটা বাই চিহ্ন মাঝখানে একটা 1 বাই 16, তাহলে এটাই হবে অ্যান্সার, ইজ ইকুয়াল টু 1 বাই 16। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, তাহলে বড় জোরটা তোমরা নিজেরাই করবা। ঠিক আছে, বড় জোরে কি কি থাকবে, যেহেতু বড় জোর 5টি হেড বলছে, তাই না? তাহলে মোট ফলাফল কত, এটা মোট ফলাফল, তাহলে বড় জোর যেহেতু 5টি বলছে, তাহলে 5 তো নিতেই লাগবে, 5 কি করতে হবে, নিতেই লাগবে। এবং বড় জোর বলার কারণে বলছি যে যত বলছে তত এবং তার থেকে কম, তাই না? তার থেকে কম কি আছে, এই যে 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে, 0 আছে, সবগুলো নিতে লাগবে। তার মানে আমাকে এখানে লিখতে লাগবে পি অফ হচ্ছে প্রথমে 5h, ঠিক আছে, তারপর প্লাস দিয়ে পি অফ 4h, তারপর প্লাস দিয়ে পি অফ 3h, তারপর প্লাস দিয়ে পি অফ 2h। ঠিক আছে, সবগুলো নিতে লাগবে, তারপর প্লাস দিয়ে পি অফ 2h এর পর 1h,
হ্যাঁ, প্লাস দিয়ে পি অফ 0h, এটা একটু বড় হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা, এটা আমরা আবার একটু উল্টা নিয়মে করতে পারি। উল্টা নিয়মে কি জানো? আচ্ছা, উল্টা নিয়মে করে দেখাই, এটাও করে দেখাই, ঠিক আছে? এইভাবে করতে গেলে বড় হয় না? এই রাস্তা দিয়ে না যায় আমরা উল্টা রাস্তা দিয়ে যেতে পারি। উল্টা রাস্তা কি? আমরা জানি কোন ঘটনা ঘটা প্লাস না ঘটা দুইটা নিয়েই হচ্ছে মানে সম্ভাবনা ইয়ে হয়, হ্যাঁ, দুইটার মানে হচ্ছে 1 এর সমান হয়, ঠিক আছে? মানে কোন একটা ঘটনা হয় ঘটবে না হয় ঘটবে না, হ্যাঁ, মানে যেটাই হোক এর ফলাফল কিন্তু 1ই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার সম্ভাবনা হচ্ছে যখন বাইর করি, তখন হচ্ছে তোমার এই যে ঘটার ফলাফল বাইর করি, তার মানে ঘটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো 1 মাইনাস না ঘটা, ঠিক আছে? 1 মাইনাস না ঘটা। আচ্ছা, তাহলে এইভাবে আমি উল্টা দিয়ে করতে পারি। উল্টা দিক দিয়ে করলে তাহলে 1 মাইনাস না ঘটার ফলাফল গুলা নিয়ে কাজ করতে হবে। যেমন এটা হচ্ছে তোমার ঘটার ফলাফল, ঠিক আছে? তাহলে ঘটার ফলাফল নিয়ে কাজ করতে গেলে এই পুরোটা নিয়ে কাজ করতে হবে। আর না ঘটার ফলাফল কি, যে 6 আর 7, ঠিক আছে? তার মানে যদি না ঘটা নিয়ে কাজ করি তাহলে 6 7 নিয়ে কাজ করলেই হবে। এখন কিভাবে করবো ভাইয়া? আসো 3 নাম্বার, তাহলে পি অফ সি ধরে নাও ইজ ইকুয়াল টু পি অফ বড় জোর 5টি হেড আসা। তাহলে লেখো বড় জোর 5টি হেড আসা, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারবো কি, ইজ ইকুয়াল টু, আমি না ঘটা নিয়ে কাজ করব, ঠিক আছে? ঘটা নিয়ে কাজ করব না। এই যে এগুলো হচ্ছে ঘটার সম্ভাবনা, ঠিক আছে? আর না ঘটা এর বিপরীতটা, মানে যেটা আমি বাদ দিচ্ছিলাম সেটাই হচ্ছে না ঘটা। তাহলে আমি লিখতে পারবো যে 1 মাইনাস না ঘটা নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে পি অফ কত, এই যে 6h একবার, আবার মাইনাস দিয়ে পি অফ 7h, ক্লিয়ার? ওকে, তাহলে ইজ ইকুয়াল টু 1 থেকে বাদ দিব যেগুলো এক কথায় হচ্ছে না ঘটা, সেগুলো বাদ দিয়ে দিব। ওকে, তাহলে 1 মাইনাস, যখন 6h থাকতেছে তখন আমি লিখতে পারবো, নিক্ষেপ করছি 60 বার c1, সি হচ্ছে এখানে 6 এর যেহেতু 6, বাই হচ্ছে মোট n এর মান পাইছি 128, মাইনাস দিয়ে আবার হচ্ছে 7c 7, তাই না? 7 বার নিক্ষেপ করছি, এখানে 7 এসেছে এই জন্য 7 বাই 128। তাহলে রেজাল্ট কত হয় ভাইয়া? এগুলো মুছে দিচ্ছি। ওকে, রেজাল্ট কিন্তু একই একই আসবে, তুমি ঘটা নিয়ে কাজ করো না ঘটা নিয়ে কাজ করো, রেজাল্ট একই আসবে, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, এটার পর এখানে লিখতেছি 1 মাইনাস, হ্যাঁ, তোমার এখানে হচ্ছে 7c 6 এর মান আসলে কত, 7 আসছিল তাই না? 7 আর এখানে 128, আবার মাইনাস 1 বাই 128, তাহলে ইজ ইকুয়াল টু লসাগু হবে 128, তাহলে 1 এর সাথে গুণ করলে 128 মাইনাস 7 মাইনাস 1, তাহলে ইজ ইকুয়াল টু 120 বাই 128। তাহলে এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেটরের মান চাপো 120 বাই 128, আসবে হচ্ছে 0 পয়েন্ট সামথিং, ওটাকে ভগ্নাংশে করলে 15 বাই 16। কত আসবে ভাইয়া? 15 বাই 16, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি ঘটা নিয়ে কাজ করবা, ঘটা নিয়ে কাজ করে দেখাবা, ঠিক আছে? 0 1 2 3 4 5 6 7, তাহলে 5 বলছে সর্বোচ্চ, কি বলছে, বড় জোর বলছে 5, তার মানে 5 এবং এর থেকে ছোট, এগুলো নিয়ে কাজ করে দেখবা যে এই রেজাল্টটা আসে কিনা। যদি আসে তাহলে ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর 3 এর গুণিতক, 3 এর গুণিতক সংখ্যক h আসার সম্ভাবনা বলছে। তাহলে এই যে তোমার মোট ফলাফল দেখবা, মোট ফলাফলে দেখবা যে 3 এর গুণিতক কোনগুলা, হ্যাঁ, তাহলে এটা তুমি পি অফ ডি দিবা, কোনটা, এই যে 4 নাম্বার না, পি অফ ডি দিবা, ডি দিয়ে লিখবে যে পি অফ মুদ্রার উপরে পিঠে 3 এর গুণিতক সংখ্যক h আসা। তাহলে তারপর ইজ ইকুয়াল টু দিয়ে তুমি কি লিখবা, 3 এর গুণিতক খুঁজবা, 3 একে 3, তাহলে একটা 3 হচ্ছে 3 এর গুণিতক, 3 দুগুণা 6, ঠিক আছে? নামতা পড়বা, নামতা, 3 এর নামতা পড়বা, 3 এর নামতা পড়ে যেগুলো পাবা সেগুলো লিখতে হবে। তার মানে এখানে আমি 3 এর গুণিতক দুইটা পাচ্ছি, একটা 3 আর একটা হচ্ছে 6। তাহলে আমি এখানে জাস্ট এটা রেজাল্ট বের করব, ঠিক আছে? এই যে পি অফ 3 কি হেড না টেল, হেড, তাই না? 3h আর একটা প্লাস দিয়ে পি অফ 6h, এই দুটো বের করে যেটা আসবে তাই আছে। ক্লিয়ার, বুঝে গেছে? তাহলে এটা বাসা করবা। তারপর জোড় সংখ্যক, জোড় সংখ্যক বুঝতেছো না? জোড় সংখ্যক হচ্ছে কি কি, জোড় সংখ্যক 2, জোড় সংখ্যক 4, জোড় সংখ্যক 6, শূন্য কিন্তু জোড় সংখ্যক না,
শূন্য জোড়ও না বিজোড়ও না, শূন্য ভাগ। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এখানে তিনটা পাবো, জোড় সংখ্যার ক্ষেত্রে তিনটা পাবো। পিও হচ্ছে 2t, পিও হচ্ছে 40, পিও হচ্ছে 60। ঠিক আছে, এটা অবশ্যই করবা। বিজোড়টা হচ্ছে কি কি হবে? বিজোড় হবে 1, বিজোড় হবে 3, বিজোড় হবে 5, বিজোড় হবে 7। ঠিক আছে, চারটা পাচ্ছ, 1 3 5 7। ক্লিয়ার? তাহলে পিও হচ্ছে 1h, সরি 1h না টি, কি না, হ্যাঁ 1t, পিও হচ্ছে 3t, পিও 5t, পিও 7t, যোগ করে নিবা। ওকে, তারপর বলছে সবগুলো হেড আসে, সবগুলোই হেড আসবে, অর্থাৎ 7টাই হেড আসবে। ঠিক আছে, সবগুলো হেড আসে বলতে 7টাই হেড আসবে, শুধুমাত্র 7h, পি অফ 7h বের করলে হয়ে যাবে। ওকে, সহজ। তারপর হচ্ছে কি 6 এর অধিক, 6 এর অধিক কি আছে, 6 এর অধিক হচ্ছে 7 আছে, শুধুমাত্র 7, তার মানে একই জিনিস। এই যে কত, 7 এবং 8 দুইটার রেজাল্ট একই আসবে। ওকে, তারপর 8, 8 এর পর হচ্ছে কি আছে 9 নাম্বার, 4 এর কোণ 1300। 4 এর কোণ কি কি আছে, 4 এর কোণ আছে 3 আছে, 2 আছে, 1 আছে, 0 আছে, মানে এই পর্যন্ত এইটুকু। ঠিক আছে, এইটুকু যোগ করে নিবা, তাহলেই হবে। আশা করি তোমরা এগুলো বাসায় নিজেরাই করতে পারবা। ঠিক আছে, সময় তো অনেক চলে যাচ্ছে, আমি তো তোমাদের অনেক কিছু করাতে চাইছিলাম, বাট সময় তো বেশি নাই দেখতেছি। আচ্ছা, এবার তোমাদের ছক্কার ম্যাথ আসতে পারে। ঠিক আছে, ছক্কার ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মতে। এটা মুছে দিলাম। ছক্কার ম্যাথ কি কখনো সম্ভব হবে বলো তো? 1 ঘন্টা তো মেবি চলে গেল। আচ্ছা দেখি আমি একটা অন্তত করে ছক্কার ম্যাথ, তাই না? প্রশ্ন 3, একটি ছক্কা দুইবার নিক্ষেপ করলে, অথবা এভাবে থাকতে পারে যে দুইটি ছক্কা একই কথা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু ও নমুনা ক্ষেত্র নির্ণয় করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, নিচের প্রশ্নগুলো 1 নাম্বার, যে উভয় ছক্কায় একই সংখ্যা আসার সম্ভাবনা কত? 2 নাম্বার, প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় তিনের গুণিতক আসার সম্ভাবনা কত? 4 নাম্বার, প্রথম ছক্কায় 2 এর গুণিতক এবং দ্বিতীয় ছক্কায় 2 এর গুণিতক এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় দিলাম, বিজোড় আসার সম্ভাবনা কত? ঠিক আছে, তারপর 4 নাম্বার, প্রথম ও দ্বিতীয় ছক্কার যোগফল
যোগফল 6 আসার সম্ভাবনা কত? ঠিক আছে, 5 নাম্বার, প্রথম ও দ্বিতীয় ছক্কার গুণফল এটা 6 দিলাম, 6 আসার সম্ভাবনা কত? ঠিক আছে, এই 5টাই করে, যেহেতু আমাদের সময় কম আমরা 5টাই করি। ওকে, আচ্ছা, নেক্সট টাইম আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ছক্কার ম্যাথ দিয়ে আবার শুরু করবো। ওকে, আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন বলছে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করলে অথবা দুইটি ছক্কা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু ও নমুনা ক্ষেত্র নির্ণয় করো। মানে কথাটা প্রশ্নটা কিন্তু একই রকম, একটা ছক্কা দুইবার নিক্ষেপ করলেও যা রেজাল্ট আসবে, দুইটা ছক্কা একবার করে নিক্ষেপ করলেও একই রেজাল্ট আসবে, তাই না? তাহলে আমরা প্রথমত লিখবো যে আমরা জানি, ঠিক আছে, ওই ইয়ার গুলোর মতোই, যে একটি ছক্কার কয়টা পিঠ ভাইয়া? একটা ছক্কার 6টা পিঠ, তাই না? একটা ছক্কার 6টা পিঠ থাকে, 1 2 3 4 5 6, ঠিক আছে? ওই যে কি বলে একের টেক্কা আমরা কি বলে, যাই হোক আমার মনে নেই। 1 2 3 4 5 6 এই কয়েকটা উপাদান থাকে। তাহলে দেখো আমরা জানি একটি ছক্কার 6টি পিঠ, 6টি পিঠ যথা কি কি ভাইয়া? 1 2 3 4 5 6। তাহলে অতএব একটি ছক্কা দুইবার নিক্ষেপ করলে, ঠিক আছে, দুইবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু n ইজ ইকুয়াল টু, একটা ছক্কার কয়টা পিঠ? পিঠ সংখ্যা হচ্ছে 6টা, তাই না? আমি বলছি প্রথমত পিঠ সংখ্যা বসবে, এরপর যতবার নিক্ষেপ করতেছি সেটা বসবে। কতবার নিক্ষেপ করতেছি? দুইবার নিক্ষেপ করতেছি, তাহলে পাওয়ারে বসবে 2। তাহলে 6 এর উপর পাওয়ার 2 মানে দুইটা 6 গুণ অবস্থায় আছে, 6 6 36। ঠিক আছে, এটা গেল হচ্ছে যে প্রথম যে লাইনটা লিখছি আমি, মানে প্রথম যে বাক্যটা লিখছি আমি, এই যে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করলে, তখন তুমি এইভাবে n এর মান নির্ণয় করবা। আর যদি তোমাকে এই লাইনটা না বলে, যদি বলে যে দুইটি ছক্কা একবার নিক্ষেপ করলে, তখন তুমি n এর মানটা কিভাবে বের করবা? তখন তুমি বের করবা n ইজ ইকুয়াল টু, দুইটা ছক্কা নিক্ষেপ করতেছে, তাহলে একটা ছক্কার একটা পিঠ নিক্ষেপ করতেছে কয়বার করে? একবার করে, তাহলে 1 ইনটু আরো একবার আরেকটা ছক্কা নিক্ষেপ করতেছে, দুইটা ছক্কা না, তাহলে আরেকটা ছক্কা তুমি এখানে দিবা। আরেকটা ছক্কা আর কয়টা পিঠ? 6টাই পিঠ, নিক্ষেপ করতেছে কয়বার? একবার। ঠিক আছে, তাহলে দেখো 6 এর উপর পাওয়ার মানে 6, আবার 6 এর উপর পাওয়ার মানে 6, 6 6 36। দেখো দুইটাই সেম, কিন্তু মানে কথাটা যেভাবে দিবে সেভাবে আমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি দুইটা লিখে দিলাম। এখন তোমাকে বলছে নমুনা বিন্দু বের হয়ে গেল, এরপর নমুনা ক্ষেত্র নির্ণয় করতে বলছে। তাহলে নমুনা ক্ষেত্র লিখো, নমুনা ক্ষেত্রকে আমরা কি দ্বারা প্রকাশ করি? S দ্বারা প্রকাশ করি। S ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া? আমাদের 36টা উপাদান লিখে দেখাইতে হবে। 36টা উপাদান কি কি হবে? 36টা উপাদান হবে, এইভাবে করবা যে 1, হ্যাঁ, প্রথমে হচ্ছে 1, তারপর একটু গ্যাপ দিয়ে লিখবা হচ্ছে 2, তারপর আরেকটু গ্যাপ দিয়ে লিখবা 3, আরেকটু গ্যাপ দিয়ে লিখবা 4, আরেকটু গ্যাপ দিয়ে লিখবা 5, আরেকটু গ্যাপ দিয়ে লিখবা 6। ঠিক আছে, এইভাবে লিখবা। এবং নিচে নিচে এই একটা কয়বার লিখবা? 6বার লিখবা, এই যে একবার, দুইবার, তিনবার, 4বার, 5বার, 6বার। ঠিক আছে, এই যে দুইটা, 2 3 4 5 6, তাই না? কত হলো? 3 3 6, ঠিক আছে। আবার তিনটাও 6বার লিখবা, 3 4 5 6, 4 5 6, 2 3 4 5 6, 6 6 6 6 6, 3 3 6, ঠিক আছে। এখন তুমি 1 2 3 4 করে লিখতে শুরু করবে। এই যে দেখো 1, প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, তারপরটা 5, ঠিক আছে, তারপরটা 6, প্রত্যেকটাতে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। তারপর হচ্ছে মাঝখানে কমা দিবা, মাঝখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3
4 5 6 ক্লিয়ার, সবগুলোতে মাঝখানে কমা দিয়ে দিবা। ওকে, এই যে হয়ে গেল, নমুনা ক্ষেত্র নির্ণয় হয়ে গেল। দেখো 36টা উপাদান হয়েছে কিনা, এই যে 6 6 12 18, 18 6 কত হয়, 18 6 24, 24 আর 6 হচ্ছে 30, আর 6 36। ঠিক আছে, দেখো এখানে কি ঘটছে, ঘটছে হচ্ছে প্রথম ছক্কায় প্রথমটা 6টা উপাদানই আমি নিয়ে নিছি যে প্রথমে 1 পড়ছে, প্রথম ছক্কায় কি পড়ছে 1 পড়ছে, আর দ্বিতীয় ছক্কায় তো 1 পড়ছে, এরকম 1 হয়, দ্বিতীয় ছক্কায় 2 পড়ছে, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 3 পড়ছে, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 4 পড়ছে, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 5 পড়ছে, প্রথম ছক্কায় কি 1, দ্বিতীয় ছক্কায় 6 পড়ছে। ঠিক আছে, আমি এইভাবে নিয়ে নিছি এক কথায়। ওকে, তারপর প্রথমে আমি হচ্ছে প্রথম ছক্কায় সবগুলো স্থির 1 ধরছিলাম, দ্বিতীয় ছক্কায় সবগুলো মানে প্রথম ছক্কায় পরের কলামে সবগুলো স্থির ভাবে 2 ধরে নিছি। ঠিক আছে, 6টাই। তৃতীয় ছক্কায় প্রত্যেক মানে স্থির মান ধরে নিছি, 3 ধরে নিছি। হ্যাঁ, আমি এক এক নাম্বার ছক্কাটা স্থির না ধরে আমি 2 নাম্বার ছক্কাটা চাইলে কিন্তু স্থির ধরে নিতে পারি। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাদের একটু আলাদা হয়ে যাবে। আচ্ছা, নিচে কি দেখতে পাচ্ছ না? এই যে দেখো, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে কি করছি, আমি হচ্ছে সবগুলোতে যে 1 2 3 4 5 6 মানে প্রথম ছক্কার উপাদানগুলোতে আমি স্থির মান ধরে নিছি একটা একটা করে। ঠিক আছে, এই যে এই কলামে 1 স্থির ধরছি, এই কলামে 2 স্থির ধরছি, এই কলামে 3, এই কলামে 4, এই কলামে 5, এই কলামে 6 ধরছি। তুমি চাইলে দ্বিতীয় ছক্কাতেও এভাবে স্থির মান ধরে নিতে পারো। তাহলে তখন চেঞ্জ করবা, কোনটা চেঞ্জ করবা তুমি হচ্ছে প্রথম ছক্কার উপাদানগুলা। ঠিক আছে, আচ্ছা, তোমার খুশি তুমি কিভাবে বের করবা, তবে 36টা উপাদান মিলাই দেখবা। আর বলছিলাম যে হচ্ছে একের অধিকবার যদি নিক্ষেপ করা হয় তাহলে আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এই যে আয়তক্ষেত্রের মধ্যে প্রকাশ করে ফেললাম। এখন উত্তর দিব, আমি নিচের প্রশ্নগুলোর উত্তর দিব। 1 নম্বর বলছে উভয় ছক্কায় একই সংখ্যা আসার সম্ভাবনা কত। ঠিক আছে, তাহলে তুমি ঘটনা ধরে নিবা। কি করে নিবা ভাইয়া, ঘটনা ধরে নিবা। ওকে, তাহলে লিখো 1 নম্বর সমাধান লিখতেছো। ধরি ঘটনা এ, তোমাকে বলছি যে যখন তুমি কি বলে এটা নমুনা ক্ষেত্র বের করে ফেলবা তখন তুমি এই নিয়ম করবা, ঘটনা এ ধরে নিবা। আর যখন নমুনা ক্ষেত্র নির্ণয় করবা না তখন দ্বিতীয় যে পদ্ধতিটা দেখা দিলাম মুদ্রার ক্ষেত্রে ওইটাই তখন অ্যাপ্লাই করবা। ওকে, মানে সি দিয়ে করবা। তাহলে ঘটনা এ ইজ ইকুয়াল টু, ঘটনাটা কি বলছে, উভয় ছক্কায় একই সংখ্যা আসা। তাহলে ইজ ইকুয়াল টু লিখো যে উভয় ছক্কায় একই সংখ্যা আসা। ঠিক আছে, তাহলে লিখবো অতএব এ ঘটনার অনুকূল উপাদান M1 is equal to, কয়টা আছে এমন মানে উপাদান যেগুলোতে দুটাই একই সংখ্যা। দেখো এই যে 1 1 দুইটাই একই সংখ্যা, আর আছে একই সংখ্যা নাই, এই যে 2 2 একই সংখ্যা, 3 3 একই সংখ্যা, 4 4 একই সংখ্যা, 5 5 6 6। এই 6টা উপাদান আছে যেগুলা একই, প্রথম ছক্কা তো 1 পড়ছে, দ্বিতীয় ছক্কা তো 1, প্রথম ছক্কা তো 2, দ্বিতীয় ছক্কাও 2, 3 3 4 4 5 5 6 6। ঠিক আছে, আর কোনো উপাদান নাই যেগুলা প্রথম এবং দ্বিতীয় ছক্কায় একই। ওকে, তাহলে কয়টা উপাদান পেলাম, প্রত্যেকটাতে একটা করে মানে 6টা পেলাম। ঠিক আছে, তার মানে M1 এর মান হচ্ছে 6। অতএব P of A is equal to কি হবে, M1 by N is equal to, M1 এর মান হচ্ছে 6, N এর মান কত, N এর মান কত পাইছো 36, তাই না, তাহলে 36 কাটাকাটি করলে 1 by 6। ঠিক আছে, তাহলে 1 নম্বর ক্লিয়ার। এরপর বলছে দুই নম্বরে বলছে প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় 3 এর গুণিতক আসার সম্ভাবনা চাইছে। ঠিক আছে, কি চাইছে, প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় 3 এর গুণিতক আসার সম্ভাবনা চাইছে। তাহলে লিখো 2 নম্বরে লিখো, ধরি ঘটনা B is equal to প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় 3 এর গুণিতক আসা। ঠিক আছে, 3 এর গুণিতক আসা। তাহলে অনুকূল উপাদান কি পাবো ভাইয়া, তাহলে লিখো অতএব বি ঘটনা অনুকূল উপাদান, অনুকূল উপাদান, ঠিক আছে, M2 is equal to, প্রথম ছক্কায় কি থাকবে, প্রথম ছক্কায় থাকবে জোড়,
ঠিক আছে। তাহলে প্রথম ছক্কা করলাম কোনটা, এই যে শুরুর দিকেরটা হচ্ছে প্রথম ছক্কা, আর এই পাশে যেটা লিখছি এটা দ্বিতীয় ছক্কা। ঠিক আছে, তাহলে প্রথম ছক্কায় জোর থাকতে হবে। প্রথম ছক্কায় জোর আছে এই কলামে, এই কলামে, আর এই কলামে। ঠিক আছে, প্রথম ছক্কায় জোর আছে। ক্লিয়ার? তাহলে এই তিনটা কলামে প্রথম ছক্কায় জোর আছে, আর বাকিগুলো দেখো প্রথম ছক্কায় বিজোড়, বিজোড়, বিজোড়। ঠিক আছে, এগুলোতে জোর নাই। ওকে। এবং দ্বিতীয় ছক্কায় কি বলছে, দ্বিতীয় ছক্কায় 3 এর গুণিতক থাকতে হবে দ্বিতীয় ছক্কায়। তাহলে এই তিনটা কলামে আমি দেখবো যে দ্বিতীয় ছক্কায় 3 এর গুণিতক কোথায় কোথায় আছে। 3 এর গুণিতক এখানে এই যে 1 2 3 4 5 6 এর মধ্যে 3 এর গুণিতক বলতে 3 এর নামতা করবা। 3 একে 3, 3 দুগুণে 6, 3 4, 3 3 9, 9 তো আর এখানে নাই, 6 পর্যন্ত আছে। তার মানে এখানে 3 এর গুণিতক দুইটা পাচ্ছি, একটা 3 একে 3 আর একটা 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে 3 6 যেখানে যেখানে আছে দ্বিতীয় ছক্কাতে সেখানে সেখানে রেজাল্ট পাবো আমরা, মানে উপাদানগুলো নিতে হবে। তাহলে যে 3 এখানে আছে একটা, 6 এখানে একটা আছে। ঠিক আছে, দুইটা পেলাম। এবার প্রত্যেকটাতে দুইটা করে পাবো, 3 6, 3 6। তাহলে কয়টা উপাদান হলো, এখানে দুইটা দুইটা দুইটা, তাহলে 3 দুগুণে 6টা উপাদান। ঠিক আছে, তার মানে m2 এর মান কত, 6। অতএব p of b is equal to কি হবে, m2 by n is equal to m2 এর মান হচ্ছে 6 by n এর মান কত পাইছি, 36। তার মানে এটাও আসবে তোমার 1/6। ক্লিয়ার? বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তারপর 3 নম্বর বলছে প্রথম ছক্কায় 2 এর গুণিতক। 2 এর গুণিতক কি কি ভাইয়া, 2 এর নামতা করো। 2 একে 2 একটা পাইলা, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 8 তো আর নাই, 8 আছে এখানে, 8 নাই ছক্কায়, তো আর 8 নাই, ছক্কায় 6 পর্যন্ত আছে। তার মানে তিনটা উপাদান 3 এর গুণিতক, সরি 2 এর গুণিতকে। হ্যাঁ, তার মানে আমি আর এটা করে দিচ্ছি না, এটা তোমরা বাসায় করবা, নিজেরাই করবা। ঠিক আছে, প্রথমে দেখবা যে হচ্ছে প্রথম ছক্কায় 2 এর গুণিতক কোথায় কোথায় আছে। 2 এর গুণিতক আছে 2 একে 2, এই যে প্রথম সংখ্যায় এটা একটা, 2 দুগুণা 4 এটা একটা, তারপর 3 দুগুণা 6 এটা। এই তিনটা কলমেই পাবো আবার রেজাল্ট, হ্যাঁ, উপাদানগুলা। তারপর দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা আসতে হবে। দ্বিতীয় ছক্কায় কি থাকবে, বিজোড় সংখ্যা থাকবে। ঠিক আছে, বিজোড় সংখ্যা কি কি, বিজোড় সংখ্যা যে 1। ঠিক আছে, তার মানে এটা একটা উপাদান হবে। কোনটা হবে ভাইয়া, এই যে দেখো এটা একটা উপাদান হবে। ক্লিয়ার? তারপর 3 হবে একটা উপাদান, তারপর একটা হবে 5, তিনটা করে পাবো। আর 2 4 6 এগুলো তো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 আর 5, 1 3 আর 5। ঠিক আছে, তাহলে 3 3 দুগুণে 6, 3 3 9, 9টা উপাদান পাবো। মানে m3 এর মান আসবে তোমার কত, 9। তাহলে m3 বাই n, ঠিক আছে, তার মানে ইজ ইকুয়াল টু 9/36। রেজাল্ট হবে কত, 9 দিয়ে কাটাকাটি যায়, 3 দিয়ে কাটাকাটি যায়, 3 থেকে 9, 3 একে 3, 3 দুগুণা 6, 3 দিয়ে 9 দিয়ে তো কাটাকাটি যায় মনে হয়। 9 দুগুণা 3 লং 27, 4 লং 36, না না, তাহলে 1/4 হবে রেজাল্ট। ঠিক আছে, 1/4 হবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা বাসায় করবা নিজেরাই। 3 নাম্বারটা, প্রথম দ্বিতীয় ছক্কার যোগফল 6 আসার সম্ভাবনা কত। কি বলছে, প্রথম ও দ্বিতীয় ছক্কার যোগফল 6 আসার সম্ভাবনা কত, তাই না? তাহলে আসো 4 নম্বরে আসো। ধরি ঘটনা বি ইজ ইকুয়াল টু প্রথম ও দ্বিতীয় ছক্কার যোগফল কত আসবে ভাইয়া, যোগফল 6 আসার সম্ভাবনা রয়েছে, 6 আসা। ঠিক আছে, তাহলে অতএব ডি ঘটনার অনুকূল উপাদান, অনুকূল উপাদান m4 ধরো ইজ ইকুয়াল টু প্রথম ও দ্বিতীয় ছক্কা দুইটা সংখ্যারই যোগফল কত আসবে, 6 আসবে, 6। তাহলে তুমি যোগ করো, এই যে 1 আর 2, 1 একে যোগ করলে 2 হয়, 2 একে 3, 3 একে 4, 4 একে 5, 5 একে 6। ঠিক আছে, তার মানে এখানে একটা উপাদান পাচ্ছি আমরা, এই যে এটা 6 পাচ্ছি, কি 5 একে 6, এই যে দুইটারই যোগফল কত আসবে, 6 আসবে। ঠিক আছে, 5 একে 6, 6 একে 7, বেশি হয়ে যাচ্ছে, তাই না? আবার এখানে 4 2 এ 6, এখানে একটা পাবো, 4 2 এ 6, এটা একটা পাবো। ঠিক আছে, এই যে এটা 4 2 এ 6। হ্যাঁ, আর নিচের গুলো যোগ করলে বড় হবে, উপরের গুলো যোগ করলে ছোট হবে। 3 একে 5, 5 2 এ 3, 3 আর 2 হচ্ছে 5, 5 2 এ 7, 6 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। এখানেও সেরকম 3 3 এ 6 হবে। ঠিক আছে, এখানে একটা উপাদান পাবো। তাহলে 3টা হলো
এখানেও একটা উপাদান পাবো 4 2 এ 6, ঠিক আছে, কত 4 2 এ 6, ওকে। এখানেও একটা উপাদান পাবো 5 1 এ 6, ঠিক আছে। আর এইখানে কিন্তু 6 1 এ 7 আর 6 2 এ 8, এগুলো বেশি হচ্ছে, তার মানে এখানে এই কলমে নাই, উপাদান নাই, ঠিক আছে। তার মানে আমরা পাঁচটা পাচ্ছি, 1 2 3 4 5টা উপাদান পাচ্ছি আমরা, যোগ করে 6 এর সমান পাচ্ছি। তাহলে এখানে হবে m4 এর মান হচ্ছে 5 হবে। অতএব p অফ d কি হবে ভাইয়া, ইজ ইকুয়াল টু m4 বাই n ইজ ইকুয়াল টু 5 বাই n এর মান হচ্ছে 36। এটা কাটাকাটি সম্ভব না, এটাই অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারছো? তারপর পরেরটা কি বলছে, 5 নম্বরটা, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 6 আসার সম্ভাবনা কত? বুঝে বুঝে করতে হবে, এবার বুঝে করলেই হয়ে যাবে। দেখো গুণ করব, দুইটা সংখ্যার গুণ করে 6 ফলাফল আসতে হবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো এখানে 6 1 এ 6, এটা একটা উপাদান হবে, ঠিক আছে। 6 1 এ 6, উপরে গুলো আবার গুণ করলে কম আসবে, 5 এ 5 4 এ 4 3 এ 3 কম আসবে, ওকে। তারপর এখানে দেখো 3 দুগুণা 6 একটা পাবা, কোনটা ভাইয়া, এই যে এটা 3 দুগুণা 6 পাবা, বুঝা গেছে? আচ্ছা, তারপর কি আসবে ভাইয়া, তারপরে এই যে নিচের গুলা গুণ করলে কত হবে, 4 দুগুণা 8 আর 2 দুগুণা 4, কম বেশি হচ্ছে, একটা করে উপাদান পাচ্ছ। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি পাবা, এখানেও, হ্যাঁ এখানেও 3 দুগুণা 6 পাবা, এই যে এটা 3 দুগুণা 6, ঠিক আছে। আচ্ছা, তারপর এটাতে 4 1 এ 4 4 দুগুণা 8, যখন বেশি বা কম হয়ে যাবে তখন আর উপরে বা নিচে তাকাইতে হবে না। দেখো 4 এর 4, এটা কি কম হচ্ছে, 6 এর কম, 4 দুগুণা 8, 6 থেকে বড় হয়ে গেছে না, তার মানে নিচের গুলো সবগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে। 5 থেকে 5, 6 থেকে কম, বাট 5 দুগুণা 10, 6 থেকে বেশি, নিচের গুলো আরো বেশি হবে। 6 একে 6, এই যে এখানে একটা পাচ্ছি 6 গুণ করে, ঠিক আছে, এখানে একটা পাচ্ছি। তাহলে কোথায় কোথায় পাইলাম, এই যে এখানে একটা পাইলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 4টা পাইলাম, ঠিক আছে। আর নিচের গুলো এখানে গুণ করো, 6 দুগুণা 12, 3 6 18, সব বেশি হবে 6 থেকে। তাহলে উপাদান পাচ্ছি 1 2 3 4টা। তার মানে এই যে এখানে গুণফলের ক্ষেত্রে তোমার m5 এর মান আসবে 4। তাহলে m5 বাই হচ্ছে n করবা, এটা নিজেরাই করবা বাসায়, ঠিক আছে। m5 বাই n বলতে হচ্ছে 4 বাই হচ্ছে কত 36, কাটাকাটি করলে কত 1 বাই 9, ঠিক আছে, এটা অ্যান্সার আসবে। সো আশা করি তোমরা হচ্ছে ক্লাসটা থেকে অনেক বেশি উপকৃত হবে। আমরা নেক্সট ক্লাসে, অর্থাৎ শনিবার নেক্সট ক্লাস হবে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি যদি শুক্রবার, কালকে যদি ফ্রি থাকি তোমাদের কালকে ক্লাস নিতে পারি, যদি নেই তাহলে আমি পেজে তোমাদের অবশ্যই আগে হচ্ছে জানাই দেবো, ওকে। সেক্ষেত্রে তোমরা পেজ একটু ফলো করবা, প্রতিদিন একবার হলেও কি করবা, সন্ধ্যার আগে একবার হলেও দেখে যাবা, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে, যে ক্লাস হবে কিনা। আর যদি না ক্লাস হয়, শনিবার 100% ক্লাস হবে, ঠিক আছে। শনিবারে আমরা আবার ছক্কার ম্যাথ দিয়ে শুরু করব, একটা ছক্কার বড় একটা ম্যাথ করব, তারপরে আমরা আসে চলে যাব বা বলে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, তো আজকে তোমরা হচ্ছে এতটুকুই থাক, এতটুকুই হচ্ছে আমরা শেষ করি। হ্যাঁ, আমি তো 1 ঘন্টা ক্লাস নিতে চাইছিলাম, বাট 1 ঘন্টা পার করে ফেলেছি, ঠিক আছে, 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়, ওকে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং নেক্সট ক্লাসে আবার সবাই যুক্ত হবে আশা করি, এবং তোমাদের বন্ধু বান্ধবদের সহ ক্লাসে যুক্ত করানোর চেষ্টা করবা, যেহেতু ফ্রি ক্লাস, তাহলে অবশ্যই তাদেরকেও জানাবা, ওকে। আর পরীক্ষার আগ পর্যন্ত, অর্থাৎ 29 তারিখে যদি পরীক্ষা হয়, 28 তারিখ পর্যন্ত তোমাদের এই ফ্রি ক্লাসগুলো পাবা, তোমরা রিভিশন ক্লাসগুলো পাবা, ওকে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে ক্লাস শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে আবারও, আসসালামু আলাইকুম।